স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব অ্যাটমের ফার্স্ট লেকচার আমার। যে আজকে যে টপিকসটা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং আর রাদারফোর্ড মডেল অফ অ্যাটম। তো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর মাধ্যমে আমরা অ্যাটমের যে সাইজ, অ্যাটম কতটা বড় হয়ে থাকে, অ্যাটমের মধ্যে তিনটে কণা আমরা ক্লাস 9 থেকে আমরা জেনেছি এবং ক্লাস 11 তোমরা ক্লাস কেমিস্ট্রিতেও তোমরা জেনেছো যে অ্যাটমের মধ্যে যে তিনটে কণা থাকে কিরূপ ভাবে থাকে তার সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। তো সাল 1889 সালে জে জে থমসন তিনি প্রথমে প্লাম পুডিং মডেলের দ্বারা তিনি প্রথম অ্যাটমের মধ্যে তিনটে কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে অবস্থান করে তিনি প্রথম ধারণা দিয়েছিলেন। তারপরে জে জে থমসনের স্টুডেন্ট 1905 সাল নাগাদ তিনি নিজে এক্সপেরিমেন্ট করেন। জে জে থমসনের স্টুডেন্টকে রাদারফোর্ড তিনি তারপরে এক্সপেরিমেন্ট করেন, নিজেই এক্সপেরিমেন্ট করেন। বোঝা গেছে? তো তোমরা বেসিক্যালি ভালোভাবেই জানো যে কোন একটা এক্সপেরিমেন্ট একবার পরীক্ষার মাধ্যমে কিন্তু সাকসেসফুল হয় না, বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু একটা এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়। তার জন্য রাদারফোর্ড কি করলেন, আবার পুনরায় 1911 সালে তিনি কি করলেন, ওনার দুই স্টুডেন্টসের নাম কি, ওনার দুই স্টুডেন্টস তাদের নাম হচ্ছে কি, একটা হচ্ছে গিজার বা জাইজা, যা খুশি যে নামে বলবে বলো, আরেকটা হচ্ছে মাদ্রিসন, বানানটা একটু ভুল হলো, মাদ্রিসন। উনারা দুজন হচ্ছে কি না রাদারফোর্ডের দুজন স্টুডেন্ট, উনাদেরকে দিয়ে আবার পুনরায় নতুন করে এক্সপেরিমেন্ট করেন। তো উনাদেরকে দিয়ে যে এক্সপেরিমেন্ট করেন, অফকোর্স তিনি এই যে এক্সপেরিমেন্টটা করছেন, উনার প্রথমের এক্সপেরিমেন্ট থেকে কিছু কিছু জ্ঞান নেওয়ার পর গিয়ে এই এক্সপেরিমেন্টটা তিনি করছেন। তো উনার যে স্টুডেন্ট যে এক্সপেরিমেন্টটা করেছিল, ওই এক্সপেরিমেন্টটাই রাদারফোর্ড মডেল অফ অ্যাটম নামে পরিচিত। তো উনাদের যে 1911 সালে যে উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেই এক্সপেরিমেন্টটা কি সেটাই আজকে আমরা পড়তে চলেছি, যে উনার এক্সপেরিমেন্টটা কি ছিল। তো উনার এক্সপেরিমেন্ট সেটআপটা আগে ভালো করে লক্ষ্য করব, তারপরে গিয়ে আমরা তার অবজারভেশন এবং তার রেজাল্ট দেখব। আচ্ছা, তো উনার সেটআপ কি ছিল না, উনার সেটআপ এরকমই ছিল যে তিনি একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়েছিলেন, একটা লেডের একটা বক্সের মধ্যে বসিয়ে রেখেছেন একটা কি না রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো এটা হচ্ছে কি, আমরা তাহলে কি নিতে চলেছি, এক্সপেরিমেন্টাল সেটআপ। এটা আমাদের ফার্স্টে হেডলাইন লাগাই, এক্সপেরিমেন্টাল সেটআপ। ক্লিয়ার? আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা ফার্স্টে আগে লক্ষ্য করি। তো তিনি প্রথমে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়েছেন। ক্লিয়ার? তো এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা কিসের না বিসমাথ, বিআই, যাকে সংক্ষেপে আমরা বিআই বলে থাকি। ক্লিয়ার? তো এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে কি নির্গত হতে যাচ্ছে না, নির্গত হচ্ছে আলফা পার্টিকেল মানে কি হয়ে থাকে না হিলিয়াম আয়নের স্রোত হয়ে থাকে, হিলিয়াম আয়ন। তো হিলিয়াম আয়নের মাস আমরা জানি, আলফা পার্টিকেলের মাস আমরা জানি কত না 4 AMU। আর চার্জ কত হয়ে থাকে, চার্জ হয়ে থাকে যেহেতু দুটো প্রোটন কণা সমষ্টি হিলিয়াম, সেহেতু এর চার্জ কত হয়ে থাকে, এটা 2E। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে হিট সাপ্লাই করে, হিট দিয়ে যেভাবে খুশি, তো এখান থেকে আমরা আলফা পার্টিকেল স্ক্যাটার করতে আসি। তো আলফা পার্টিকেল যদি স্ক্যাটার করি, ওই আলফা পার্টিকেল চারিদিকে ছড়িয়ে যাবে। কিন্তু উনি চেয়েছিলেন কি না আলফা পার্টিকেল যেন একটা নির্দিষ্ট দিকে যায়, একটা আলফা পার্টিকেল গুলো একটা নির্দিষ্ট দিকে যায়, কেন চারিদিকে যেন ছড়িয়ে যায় না যায়,
যে আলফা পার্টিকেলের স্রোতগুলো একটা নির্দিষ্ট দিকে যেতে হয়। ক্লিয়ার? মানে আলফা পার্টিকেলের একটা বিম পেতে চেয়েছিলেন। তো আলফা পার্টিকেলের বিম পাওয়ার জন্য তিনি এখানে কি করলেন না, এখানটায় লাগিয়ে দিলেন লেড ব্রিক্স। ক্লিয়ার? কি লাগালেন? লেড ব্রিক্স। তো লেড ব্রিক্স এর কাজ কি না, লেড ব্রিক্স এর কাজ হচ্ছে ছড়িয়ে যাওয়া আলফা পার্টিকেল গুলোকে শোষণ করে নেওয়া। ছড়িয়ে যাওয়া আলফা পার্টিকেল গুলোকে শোষণ করে নেওয়া, এগুলো হচ্ছে কি লেড ব্রিক্স। ক্লিয়ার? তো আলফা পার্টিকেল গুলো সোজা পথ বরাবর এগোতে আছে। আলফা পার্টিকেল গুলো সোজা পথ বরাবর যেন আলফা পার্টিকেলের বিম যেতে আছে, আলফা পার্টিকেলের বিম যেতে আছে। ক্লিয়ার? এবারে সামনে তিনি কি করেছেন, সামনে একটা সোনার পাত রেখেছেন। এত থিকনেস তার কম, এই সোনার পাত, এটা হচ্ছে কি না গোল্ড ফয়েল, সোনার পাত রেখেছেন। তো এর থিকনেস কত না, থিকনেস দেখো কত হয়ে থাকে, থিকনেস কত নিয়েছিলেন না, থিকনেস হচ্ছে ডেটাটা যদি আমি একটা গ্রহণ যদি করে নিই যে 10 টু দি পাওয়ার -6 মিটার থেকে 10 টু দি পাওয়ার -8 মিটার, 10 টু দি পাওয়ার -6 মিটার থেকে 10 টু দি পাওয়ার 8 মিটার ডেটাটা আমরা সংগ্রহ করেছি। তো আচ্ছা, এর চার সাইডে কি করেছে না, এর চার সাইডে একটা সার্কুলার রিং লাগিয়েছে। আচ্ছা, এর থিকনেস এত সরু হওয়ার কারণ কি তোমরা কেন জানো? কেন বলো দেখি? গোল্ড বা কেন না, গোল্ড প্লেটকে আমরা যদি পিটাই করি তো গোল্ড প্লেটকে আমরা পাতলা করতে পারি। তো পাতলা করে 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 তার থিকনেস এতটা পাতলা করেছি যে গোল্ড প্লেটের একটা অ্যাটমিক লেয়ারের পর আবার একটা অ্যাটমিক লেয়ার যেন সৃষ্টি না হয়, এতটাই পাতলা করেছি। একটা অ্যাটমিক লেয়ারের পর আরেকটা যেন অ্যাটমিক লেয়ার না থাকে, যেন একটা অ্যাটমিক লেয়ার আমরা পেতে পারি। তো একটা অ্যাটমিক লেয়ারকে উনি সংগ্রহ করার জন্য, একটা অ্যাটমিক লেয়ারকে রাখার জন্য তিনি তার থিকনেস খুবই পাতলা করেছেন, 10 টু দি পাওয়ার -6 মিটার থেকে 10 টু দি পাওয়ার -8 মিটার করেছেন। এবার তার চার সাইডে একটা কি করেছেন, একটা সার্কুলার রিং লাগিয়েছেন। এটা হচ্ছে একটা সার্কুলার রিং। তো এই সার্কুলার রিং এর ভেতর সাইডে কি লাগিয়েছেন না, জিঙ্ক সালফেট। তো জিঙ্ক সালফেট লাগানোর কারণ কি না, এই আলফা পার্টিকেল গুলো যখন এই সোনার পাতের উপরে আঘাত করবে তখন কি দেখবো, হ্যাঁ সোনার পাতের উপরে আঘাত করার পর ওই আলফা পার্টিকেল সোজা নির্গত হতে পারে, আবার ওই আলফা পার্টিকেল ডিফ্লেক্টও করতে পারে। আলফা পার্টিকেল ওই সোজা পাত থেকে কি হতে পারে, ডিফ্লেক্ট করতে পারে। যে অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হবে সেটাকে আমরা থিটা, ওই থিটাকে বলা হয় স্ক্যাটারিং অ্যাঙ্গেল। থিটাকে বলা হয় কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। যে ডিফ্লেক্ট হবে তার কোনো গ্যারান্টি নেই, ডিফ্লেক্ট হতেও পারে নাও হতে পারে। তো জিঙ্ক সালফেট নেওয়ার কারণ হচ্ছে না, জিঙ্ক সালফেট নিয়েছেন এই কারণে, তো জিঙ্ক সালফেট নেওয়ার কারণ হচ্ছে এটাই যে জিঙ্ক সালফেটের উপরে যদি আলফা পার্টিকেল এসে যদি পড়ে তো আলোর একটা ফুলকির মতো দেখতে পাওয়া যায়। তো নেকেড আইতে আমরা ওই ফুলকি যদিও দেখতে পাবো না, কিন্তু মানে মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু আমরা ওই ফুলকি আলোর যে ছটা ক্ষুদ্র ক্ষুদ্র ছটা আমরা বুঝতে পারবো। তার জন্য তিনি কি করেছেন না, তার জন্য তিনি একটা মুভেবল ডিটেক্টর লাগিয়েছেন। তো মুভেবল ডিটেক্টর লাগিয়েছেন, যেটা কিছুই না মাইক্রোস্কোপ। এটা মাইক্রোস্কোপকে লাগিয়েছেন। তো আলফা পার্টিকেল ওই মুভেবল ডিটেক্টরটাকে আমরা এই সার্কুলার রিং বরাবর পুরো আমরা রোটেট করাতে পারি। ক্লিয়ার? এই ছিল উনার এক্সপেরিমেন্টাল সেটআপ। তো এখানটায় তিনি টোটাল সার্কুলার রিং লাগানোর কারণ হচ্ছে এটাই যে ওই আলফা পার্টিকেল গুলো সোনার পাতের উপরে আঘাত করার পর পুরোপুরি কিছুটা আঘাত করতে পারে, আঘাত করে অ্যাঙ্গেল খুব কম বানাতে পারে, 90 ডিগ্রি বানাতে পারে, 90 ডিগ্রি বেশিও বানাতে পারে। তো তিনি আগে থেকে যেহেতু এক্সপেরিমেন্ট করে একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছেন, সেহেতু তিনি সার্কুলার রিংটাকে অনেকটা মানে ক্লোজেস্ট করেছেন, যে একদম ক্ষুদ্র একটা ছিদ্র রেখেছেন, যে ছিদ্র পথে যে আলফা পার্টিকেল গুলো প্রবেশ করছে, এবং এখানটায় সোনার পাতটাকে ওই সার্কুলার রিং এর মধ্যে রেখেছেন। ক্লিয়ার হয়েছে? তো আলফা পার্টিকেল গুলো যেদিকেই যাক না কেন স্ক্যাটারিং করে আমরা তাকে ডিটেক্ট করতে পারবো। ক্লিয়ার হয়েছে?
তো এর পরের টপিকস আসছে আমাদের অবজারভেশন। এর পরের টপিকস, তো এক্সপেরিমেন্টাল সেটআপ তো এইটুকুই ছিল। তো অবজারভেশন কি আসছে, অবজারভেশন, তো এটা আগে তুলে নাও, তারপর আমরা অবজারভেশনটা দেখব। এটা তুলে নাও, ফট করে তুলে নাও, ফট করে তুলে নাও। যে অবজারভেশনের ফার্স্ট পয়েন্ট যদি আমরা দেখি তো কি দেখব না, তিনি দেখলেন যে 99.86% আলফা পার্টিকেল এই সোনার পাত দিয়ে পাস করে যাচ্ছে। 99.86% মানে মোস্ট কেসেস আলফা পার্টিকেল সোজাসুজি পাস করে গেছে। আলফা পার্টিকেল পাস আনডেভিয়েটেড, ক্লিয়ার। সেকেন্ড, তাহলে বাকি পড়ে থাকে কত, 0.14% আলফা পার্টিকেল। তাহলে আনডেভিয়েটেড মানে কি বুঝলাম, আনডেভিয়েটেড মানে তাদের স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কত, 0। তার মানে থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি, ক্লিয়ার। তো 0.14% আলফা পার্টিকেল are deflected more than 1 ডিগ্রি। মানে যে 0.4% আলফা পার্টিকেল 1 ডিগ্রির বেশি কোণে ডিফ্লেক্ট করতে পেরেছে, ক্লিয়ার। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে কত কম পরিমাণের পার্টিকেল, কত কম পরিমাণের আলফা পার্টিকেল এখান থেকে ডিফ্লেক্ট করছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে এই সোনার পাতের বেশিরভাগ অংশটাই কি হচ্ছে, ফাঁকা। আনডেভিয়েটেড মানে কি, সোনার পাতের বেশিরভাগ অংশটাই কি ছিল, ফাঁকা ছিল। খুব ক্ষুদ্র সংখ্যক জায়গায় পরিপূর্ণ অবস্থা ছিল, যেখানটায় আমরা ডিফ্লেক্ট পোরশনটা পাচ্ছি। সেখানে আলফা পার্টিকেলের সংখ্যা দেখো 0.14%। থার্ড দেখো, থার্ড অবজারভেশন কি লক্ষ্য করেছিলেন না, থার্ড অবজারভেশন লক্ষ্য করেছিলেন কি না, one of the 8,000 alpha particle in alpha পার্টিকেলের মধ্যে in more than 90 ডিগ্রি, 8,000টা আলফা পার্টিকেলের মধ্যে একটা আলফা পার্টিকেল 90 ডিগ্রির বেশি কোণে ডিফ্লেক্ট করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে বেশিরভাগ অংশটাই হচ্ছে ফাঁকা, খুব সীমিত অংশে ভরাট অংশ কিছু একটু অবস্থান করছে, যার জন্য আলফা পার্টিকেল কি করছে না 90 ডিগ্রির বেশি কোণে ডিফ্লেক্ট করছে। তো ডিফ্লেক্ট করা মানে আমরা বুঝতেই পারছি যে এখানটায় কোনো কিছু একটা, এই পোরশনে কোনো কিছু একটা পজিটিভ চার্জ वाला কিছু একটা আছে। কারণ আলফা পার্টিকেল আমি থ্রো করেছি, তার চার্জ হচ্ছে কি পজিটিভ, তার চার্জ হচ্ছে কি, এর চার্জ হচ্ছে 2e। তো নেচার যদি আমরা দেখি, তাহলে নেচার যদি আমরা দেখি পজিটিভ নেচার, তো এখানটায় পজিটিভের কিছু একটা রয়েছে যার জন্য সে ডিফ্লেক্ট করেছে। না হলে যদি নেগেটিভ যদি কিছু একটা থাকতো তাহলে তো অ্যাট্রাক্ট করে যেত, তাহলে তো কি বুঝতাম যে অ্যাট্রাক্ট করে যেত। কিন্তু পজিটিভ কিছু একটা থাকার জন্য আমি কি বুঝতে পারছি না, পজিটিভ থাকা থেকে আমি বুঝতে পারছি যে এখানটায় ডিফ্লেক্ট করছে, পজিটিভ আছে বলেই আমি বুঝতে পারছি এখানটায় কি করছে না ডিফ্লেক্ট করছে। আচ্ছা ঠিক আছে, তো 4 নম্বর অপশন দেখো যে 1 of the 10 to the power 6, 10 to the power 6 মানে হচ্ছে কত, 10 লাখ। 10 to the power 6 particle, alpha particle in deflect 180 ডিগ্রি। তার মানে 10 লাখের মধ্যে একটা আলফা পার্টিকেল যে পথ বরাবর যাচ্ছিল সেই পথ বরাবর আবার রিটার্ন করছে। তার মানে একটা মাত্র আলফা পার্টিকেল আমরা কি দেখতে পারলাম না রিটার্ন ব্যাক করছে। কি হচ্ছে না রিটার্ন ব্যাক করছে। তার মানে যে আলফা পার্টিকেলের মাসের তুলনায়, আলফা পার্টিকেলের মাস কত 4 mv, তাহলে তার থেকেও বেশি মাসের এবং পজিটিভ চার্জের এমন কেউ আছে, তাকে যে পথে পাঠিয়েছিলাম
সেই পথে আবার ঘুরে আসছে। তো সামনে এমন কোন একটা শক্তিশালী বস্তু অবস্থান করছে, তাকে পুরো সেই পথ বরাবর রিটার্ন করে দিচ্ছে। ক্লিয়ার করতে হবে, তাকে সেই পথ বরাবর রিটার্ন করে দিচ্ছে। তো এখানটায় তিনি ডেফিনেশন দিলেন কি না, ওই সোনার পাতের মধ্যে ওই ক্ষুদ্র অংশ যেখানে পজিটিভ চার্জ অবস্থান করছে, যার দরুন ডিফ্লেকশন হচ্ছে, আলফা পার্টিকেলের ডিফ্লেকশন হচ্ছে, উপরন্তু ওই অংশটার দ্বারা, ওই ক্ষুদ্র অংশটার দ্বারা, এই ক্ষুদ্র অংশটার দ্বারা আলফা পার্টিকেল কি হচ্ছে, 10 লাখের মধ্যে একটা আলফা পার্টিকেল কি হচ্ছে, যে পথ বরাবর যাচ্ছিল সেই পথ বরাবর রিটার্ন করছে। তো ওই ক্ষুদ্র অংশটা তিনি নাম কি দিলেন, নিউক্লিয়াস। তো রাদারফোর্ড প্রথম তার মডেলে এই নিউক্লিয়াস ভাষাটা অ্যাপ্লাই করেন। এটাই হচ্ছে কি নিউক্লিয়াস। ক্লিয়ার? তো নিউক্লিয়াস হচ্ছে সেই কণা যেখানে যার চার্জ হয়ে থাকে পজিটিভ, এবং তার মাস এতটাই বেশি হয়ে থাকে যে আলফা পার্টিকেলকে ওই পথে রিটার্ন করতে হেল্প করে। যে তার মানে আমরা বুঝতে পারছি একটা অ্যাটমের পুরো মাস যেন ওইখানটায় পুঞ্জীভূত আছে। তো অ্যাটমের যদি মাস পুরো চারিদিকে ছড়িয়ে থাকতো, তাহলে আলফা পার্টিকেল চারিদিক থেকে স্ক্যাটার করতো, কিন্তু অ্যাটমের পুরো মাস চারিদিকে ছড়িয়ে নেই, যার জন্য ম্যাক্সিমাম আলফা পার্টিকেল পাস করে গেছিল। তো অ্যাটমের মাস কোনো একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, সেই পুঞ্জীভূত বিন্দুটাকে আমরা কি নাম দিলাম, নিউক্লিয়াস। যেখানটায় আলফা পার্টিকেল পড়ার পর সেই পথ বরাবর রিটার্ন করেছে। তো রাদারফোর্ড ওই পুঞ্জীভূত মাসের অংশটাকে কি নাম দিলেন না, নিউক্লিয়াস রূপে নাম দিলেন। তো ক্লিয়ার করতে পেরেছি? তো উনার এই অবজারভেশন থেকে যে গ্রাফটা উঠে এসেছিল, সে গ্রাফটা যদিও এক্সপেরিমেন্টাল গ্রাফ নয়, ফর্মুলা বেসড গ্রাফ। যে ফর্মুলা বেসড গ্রাফ, কি ফর্মুলা না, ফর্মুলাটা হচ্ছে এটাই যে n নাম্বার অফ আলফা পার্টিকেল n equal to k into z square by k into z square k into z square by sin to the power 4 theta by 2। তো থিটার দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করবে যে এখানে আমি গোল্ড প্লেট নিয়েছিলাম। তো এখানে গোল্ড প্লেট নেওয়ার জন্য কি দেখতে পেয়েছিলাম, তার অ্যাটমিক নাম্বার কত, গোল্ড ফয়েলের অ্যাটমিক নাম্বার z ইকুয়াল টু, z হচ্ছে কি না অ্যাটমিক নাম্বার, লিখে নাও এখানে না অ্যাটমিক নাম্বার অফ ফয়েল। যে ফয়েলটা আমরা নেব, আমরা এখানে গোল্ড ফয়েল নিয়েছি, তো কেউ রূপো নিতে পারে, সিলভার, কেউ প্লাটিনাম নিতে পারে, যাই নেবেনি। তো z হচ্ছে ওই ফয়েলটার অ্যাটমিক নাম্বার, আর কে হচ্ছে কি না, কে হচ্ছে কনস্ট্যান্ট, যার কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। কনস্ট্যান্ট বটে কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু ডিফাইন নেই। আর থিটা হচ্ছে কি না, থিটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কতটা, যদি স্ক্যাটারিং 10 ডিগ্রি হয় তখন কতটা আলফা পার্টিকেল স্ক্যাটার করবে, 20 ডিগ্রি যদি হয় তাহলে কতটা আলফা পার্টিকেল স্ক্যাটার করবে, 30 ডিগ্রি হয় তাহলে কতটা আলফা পার্টিকেল স্ক্যাটার করবে। তো বিভিন্ন অ্যাঙ্গেলের দরুন আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর সংখ্যা আমরা বার করব। সংখ্যাটা হবে কত না n হচ্ছে কি না নাম্বার অফ আলফা পার্টিকেল, নাম্বার অফ আলফা পার্টিকেল deviated theta angle। তো থিটা অ্যাঙ্গেলের জন্য কি পরিমাণ আলফা পার্টিকেল স্ক্যাটার করবে। তো বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য নাম্বার অফ আলফা পার্টিকেলের সংখ্যাও কি থাকবে, বিভিন্ন হবে। ইভেন ওই ফয়েলটাকেও আমরা যদি চেঞ্জ করি তাহলে এই নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাও চেঞ্জ হবে। তো প্রোটনের সংখ্যার দ্বারাও আলফা পার্টিকেলের স্ক্যাটারিংও চেঞ্জ হবে। তো দুটো জিনিসের উপরে নির্ভর করে, কিন্তু আমরা এখানটায় গোল্ড ফয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। তো একটা জিনিস লক্ষ্য করা গেছে, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। এই দুটো পয়েন্ট, কোন দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট আমি বলে দেবো। তো এক্স এক্সিস বরাবর আমি নিলাম থিটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর ওয়াই এক্সিস বরাবর আমি নিলাম নাম্বার অফ আলফা পার্টিকেল ডেভিয়েটেড অ্যাট থিটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো এদিকে আমি নিলাম
এদিকে আমি নিলাম যে নাম্বার অফ আলফা পার্টিকেলের কতগুলো নিয়েছিলাম, সাপোজ এখানটায় 10, এখানটায় আমরা নিলাম 1000, এখানটায় নিলাম আমি 10,000, এখানটায় নিলাম আমি 1 লাখ, এখানটায় নিলাম আমি 10 লাখ, এখানটায় নিলাম আমি 10⁷, মানে 1 কোটি। তো এবারে আমি মানলাম যে আমরা মানলাম কি না 10 লাখে একটা আলফা পার্টিকেল স্ক্যাটার করেছিল। তো 10 লাখে আমি ধরলাম যে একটা আলফা পার্টিকেল স্ক্যাটার করেছে। তো এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, ক্লিয়ার? তো 10 লাখ আমি আলফা পার্টিকেল আমি থ্রো করেছিলাম যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কোনো ডিফ্লেক্টিভ হচ্ছে না, সোজা সোজি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি 99.86% আলফা পার্টিকেল কি করেছিল, আনডেভিয়েটেড রূপে গেছিল। তার মানে ম্যাক্সিমাম সংখ্যকটা আমি কি দেখলাম না 10⁶ এর থেকে সামান্যটুকু বেশি নিয়েছি। এটা হচ্ছে 10⁶। তো 10⁶ এর থেকে পয়েন্টটা সামান্যটুকু বেশি নিয়েছি, যে এত বেশি সংখ্যকের একটু আলফা পার্টিকেল, যেটার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যকটা আমি কি দেখছিলাম যে আনডেভিয়েটেড রূপে পৌঁছে গেছিল, যে এই জিঙ্ক সালফেটের উপরে এসে আপতিত হয়েছিল। তো তার 10⁶ সংখ্যকের মধ্যে মাত্র একটা আলফা পার্টিকেল আমরা কি দেখেছিলাম না তার স্ক্যাটারিং অ্যাঙ্গেল কত হয়েছিল, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এদিকে আমি নিলাম 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এটা ধরো 40 ডিগ্রি, এটা ধরো 80 ডিগ্রি, এটা ধরো 120 ডিগ্রি, এটা ধরো 160 ডিগ্রি, আর এটা ধরো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির বেশি তো হবেই না, কেন না আলফা পার্টিকেল এই পথে যাচ্ছিল, তাকে যদি আমি রিটার্ন ব্যাক করি তাহলে কতটা অ্যাঙ্গেল ঘুরবে, 180 ডিগ্রি। এর বেশি কিন্তু স্ক্যাটারিং অ্যাঙ্গেল বাড়বেই না। তো 180 ডিগ্রি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলের জন্য আমি কি দেখেছিলাম না একটা মাত্র আলফা পার্টিকেল কি হয়েছে না ডেভিয়েট করেছে, একটা মাত্র। তো এটা একটু কাছাকাছি করি, যেহেতু একটাই মাত্র, একটাই মাত্র আলফা পার্টিকেল কি করেছিল না যে পথে গেছিল সেই পথে ব্যাক করেছে। তো এই দুটো পয়েন্টই কেবলমাত্র এক্সপেরিমেন্টাল, বাকি যতগুলো পয়েন্ট আমরা এখানটায় অ্যালট করব সবগুলো এই ফর্মুলা বেসড, ক্লিয়ার? তো আমি ধরলাম যে 20 ডিগ্রির জন্য আলফা পার্টিকেল স্ক্যাটারিং এরকম ছিল, 80 ডিগ্রির জন্য আলফা পার্টিকেল স্ক্যাটারিং এরকম ছিল, 160 ডিগ্রির জন্য আলফা পার্টিকেল স্ক্যাটারিং এরকম ছিল। তো সব পয়েন্টগুলোকে যদি আমি যোগ করি তো গ্রাফটা আছে কেমন, এই সব পয়েন্টগুলোকে যদি আমি যোগ, তাহলে সব পয়েন্টগুলোকে যোগ করলে গ্রাফটা এইভাবেই আসতে থাকে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো এই ছিল আমাদের অবজারভেশন, যে এই পয়েন্টগুলো কিন্তু ফর্মুলা বেস, যে থিটা অ্যাঙ্গেল কত হলে পরে থিটা 20 ডিগ্রি হলে কি পরিমাণ আলফা পার্টিকেল স্ক্যাটার করবে। তো এই ফর্মুলা থেকে এই ডেটাগুলো প্রাপ্ত, বোঝা গেছে? তো বাকি এই দুটো ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টটা, এই দুটো পয়েন্ট কিন্তু এক্সপেরিমেন্টাল। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো এবারে আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে তিনি কি অবজারভেশন করতে পেরেছেন। তোলা হয়েছে, তুলে নাও, ফট করে তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তো এরপরে আমরা দেখব কি না রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখব। তো রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখব। তো নিচের অংশটা খালি মুছি, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের রেজাল্ট। আচ্ছা, তো লেখো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল। লিখো রাদারফোর্ড অ্যাটমিক মডেল বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ক্লিয়ার? তো তিনি এই এক্সপেরিমেন্ট থেকে কি কি রেজাল্ট পেয়েছিলেন। তো নাম্বার 1 আমরা তুলবো কি না প্রথম অবজারভেশনে তিনি লক্ষ্য করেছিলেন কি না 99.86% আলফা পার্টিকেল কি হয়েছিল আনডেভিয়েটেড রূপে পাস করেছিল। দ্যাট মিন্স পরমাণুর বেশিরভাগ অংশ কি ছিল ফাঁকা, বেশিরভাগ অংশ ছিল ফাঁকা। তাহলে এর রিজন যদি আমরা লাগাতে চাই তাহলে কি লিখবো
না তিনি অবজারভেশনে কি দেখেছিলেন না 99.86% আলফা পার্টিকেলের কোনো ডিফ্লেকশন হয়নি, কোনো ডিফ্লেকশন হয়নি। ফাঁকা মানে কি না হলো, ফাঁকা মানে হলো। সেকেন্ড ওনার রেজাল্ট কি আসবে বলো না, সেকেন্ড তিনি দেখেছিলেন কি না 0.14% আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করেছিল। তার মানে তিনি কি দেখলেন না পরমাণুর খুব ক্ষুদ্র অংশে পজিটিভ চার্জের কোন হ্যাভি মাস রয়েছে, কোন হ্যাভি মাস রয়েছে। রিজন কি না, রিজন তিনি বুঝলেন কি থেকে বুঝলেন না 0.14% আলফা পার্টিকেল কি হয়েছিল না আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করেছিল। তাহলে এই অবজারভেশনটা থেকে তিনি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন। নেক্সট 3 নম্বর কেস কি না 3 নম্বর তিনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ ও হ্যাভি মাস যুক্ত অংশ, হ্যাভি মাস যুক্ত নিউক্লিয়ন লিখো। নিউক্লিয়ন হলো নিউক্লিয়াস, কি ইংরেজিতেই দিই এটা নিউক্লিয়াস। ক্লিয়ার? তিনি এই নিউক্লিয়াসের ডেফিনেশন এখানটায় তিনি ইউজ করেন। এই নিউক্লিয়াসের সাইজও তিনি বলেছিলেন কত না, এই নিউক্লিয়াসের সাইজ কত হয়ে থাকে না লিখে দাও নিচে, সাইজ অফ নিউক্লিয়াস কত না 10⁻⁻15 মিটার, এবং সাইজ অফ অ্যাটম লিখে রাখো 10⁻⁻10 মিটার। তার মানে বুঝতে পারছো যে অ্যাটমের থেকে নিউক্লিয়াসের সাইজ 10⁻⁵ গুণ ছোট। তার মানে অ্যাটমের সাইজ যদি বড় এতটুকু হয়ে থাকে, তো নিউক্লিয়াসের সাইজ এই ছোট, একদম খুব ক্ষুদ্র মাস, একদম খুব ক্ষুদ্র অংশে ওই মাসটা কিভাবে অবস্থান করছে না কনসেন্ট্রেট রূপে অবস্থান করছে, একদম পুঞ্জীভূত অবস্থায় অবস্থান করছে হ্যাভি মাস। যে আলফা পার্টিকেলকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা মাত্র আলফা পার্টিকেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করিয়ে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে? তো এই তিনটা রেজাল্ট তো খুবই মানে সাকসেসফুল রেজাল্ট ছিল। তা সত্ত্বেও ফোর্থ রেজাল্ট কি ছিল? আরো তো মডেলগুলো ছিল, সেই মডেলগুলোর মধ্যে 4 নম্বর মডেলটা কি ছিল না, দেখো গোল্ড ফয়েল এর জায়গায় যদি আমরা রূপো বা প্লাটিনাম যদি রাখতাম, যদি ফয়েলটা যদি চেঞ্জ করতাম, যদি ফয়েল চেঞ্জ করতাম, মানে পাতটা, ফয়েল মানে পাত, সোনার পাতের জায়গায় অন্য কোনো পাত যদি আমরা ইউজ করতাম, যদি ফয়েল চেঞ্জ করলে নির্দিষ্ট থিটা অ্যাঙ্গেল, থিটা হচ্ছে কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, নির্দিষ্ট থিটা অ্যাঙ্গেলের জন্য আলফা পার্টিকেলের স্ক্যাটারিং আলফা পার্টিকেলের স্ক্যাটারিং ও ডিফারেন্ট হবে। কেন না প্রত্যেকটা আলাদা আলাদা ফয়েলের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কি না আলাদা। দেখো নাম্বার অফ আলফা পার্টিকেল ডেভিয়েশন, দেখো জেড এর সাথে প্রপোর্শনাল, জেড এন প্রপোর্শনাল টু জেড স্কয়ার। তো অ্যাটমিক নাম্বার যেভাবে চেঞ্জ হবে, নাম্বার অফ আলফা পার্টিকেল, ডেভিয়েটেড নাম্বার অফ আলফা পার্টিকেল, সেটাও কি হচ্ছে প্রপোর্শনাল। তো
তো আলফা পার্টিকেল তো নাম্বার অফ অ্যাটমিক নাম্বারের সাথে স্ক্যাটারিং আলফা পার্টিকেলের সংখ্যাও তেমন করে চেঞ্জ হতে থাকবে। তো 5 নম্বর কি না 5 নম্বর হচ্ছে 5 নম্বর আচ্ছা এই সাইডটা তোলা হয়েছে না, আচ্ছা এই সাইডটায়, আচ্ছা এই ফর্মুলাটা মুছে দিই, এই ফর্মুলাটা থেকে যা কিছু তুলে নিছো তো ফর্মুলাটা মুছে দিই, ফর্মুলাটা মুছে দিই। আমি রাখতে চাইছি যে প্রত্যেকটা সেটআপ রেজাল্টের সাথে ভালো করে অবজারভেশন এবং রেজাল্ট এক্সপেরিমেন্টাল সেটআপের সাথে ভালো করে ফিল করো, আর কিছু না। তো 5 নম্বরটা আমি বলবো, 5 নম্বর তিনি কি বলেছিলেন না 5 নম্বর বলেছিলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন সার্কুলার এনি সার্কুলার অরবিটে রোটেট করছে, কিন্তু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন এনি সার্কুলার অরবিটে রোটেট করছে। আচ্ছা এইটুকু না, এনি সার্কুলার অরবিটে রোটেট করছে, তার মানে এর ডায়াগ্রামটা যদি আমরা পাশে যদি আঁকি তাহলে এই হচ্ছে সাপোজ ধরো নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ চার্জ, তো নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন কি হয়েছে এইভাবে এনি সার্কুলার অরবিটে কি হচ্ছে, এনি সার্কুলার অরবিটে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন কি হতে আছে তা রোটেট করতে আছে। সাপোজ আমি ধরলাম ইলেকট্রন রোটেট করবে, কিভাবে রোটেট করবে, ইলেকট্রন রোটেট করবে কি করে, দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে কি নেগেটিভ, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে কি পজিটিভ, তো এই ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা অ্যাট্রাক্ট করবে, কারণ দুটো চার্জের মধ্যে যে ফোর্স ক্রিয়া করে সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগে, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি লাগে তা এই ইলেকট্রন তাহলে কি হবে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, কিন্তু নিউক্লিয়াসের উপর তো আছড়ে পড়ে না, কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে না, কেন পড়ে না, তিনি সেটারও ডেরিভেশন দিয়েছেন কি না এই ইলেকট্রন কি করছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে, এই ইলেকট্রন কি করছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে ইলেকট্রোস্ট্যাটিক ভালো করে বোঝার চেষ্টা করো, আরেকবার বলি যে এই ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে কি করছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে। আচ্ছা তো একটা যদি অ্যাট্রাক্ট ফোর্স যদি আসে তার মানে সেখানে কিসের সৃষ্টি হবে এক্সেলারেশনের সৃষ্টি হবে, এতটুকু ক্লিয়ার। তো এবারে তিনি এখানটায় এই কনসেপ্টটাকে কিভাবে ডিরাইভ করছেন দেখো, তিনি বললেন যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে না ঠিক, কিন্তু এই ইলেকট্রন এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে সেন্ট্রিপেটাল ফোর্সে কনভার্ট করেছে, যার জন্য সেন্ট্রিপেটাল ফোর্সের মধ্যে কি রয়েছে সেন্ট্রিপেটাল এক্সেলারেশন। তো এই সেন্ট্রিপেটাল এক্সেলারেশন কখন আসে না ভেলোসিটির চেঞ্জের জন্য। তো এখানে সারা রাস্তা বরাবর ভেলোসিটির ম্যাগনিটিউড যদিও সেম, কিন্তু সারা রাস্তা বরাবর ভেলোসিটির ডিরেকশন কিন্তু চেঞ্জ, ইলেকট্রনের ডিরেকশন চেঞ্জ। তো ডিরেকশন চেঞ্জের জন্য আমরা কি বুঝতে পারছি ভেলোসিটি চেঞ্জ হয়েছে, ম্যাগনিটিউডের জন্য এক্সেলারেশন আসেনি, কিসের জন্য এসেছে না ডিরেকশন চেঞ্জের জন্য ভেলোসিটি এসেছে, ওই ভেলোসিটি চেঞ্জের জন্য এক্সেলারেশনের সৃষ্টি হয়েছে, এবং এই এক্সেলারেশনটা হচ্ছে কি সেন্ট্রিপেটাল এক্সেলারেশন, যে সেন্ট্রিপেটাল এক্সেলারেশনের জন্য ইলেকট্রন কি হচ্ছে সার্কুলার পাথ বরাবর রোটেট করতে আছে, সার্কুলার পাথ বরাবর রোটেট করতে আছে। তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন ফোর্সে কনভার্ট হয়েছে না সেন্ট্রিপেটাল ফোর্সে কনভার্ট হয়েছে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন ফোর্সে কনভার্ট হয়েছে না সেন্ট্রিপেটাল ফোর্সে কনভার্ট হয়েছে, ক্লিয়ার। তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার মধ্যে ক্রিয়া করছিল না ইন বিটুইন লিখে নাও ইন বিটুইন ইলেকট্রন এন্ড নিউক্লিয়াস। আর এই সেন্ট্রিপেটাল ফোর্স তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখন কনভার্ট হয়েছে সেন্ট্রিপেটাল ফোর্স, তো এই সেন্ট্রিপেটাল ফোর্স এখন কি হেল্প করলো না ইলেকট্রনকে নিউক্লিয়াসের চতুর্দিকে নিউক্লিয়াসের চারদিকে রোটেট করতে হেল্প করলো, রোটেট করা, ক্লিয়ার। তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনকে রোটেট করাতে হেল্প করলো। তার মানে সেন্ট্রিপেটাল ফোর্স রূপে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন রোটেট করতে শুরু করলো। তো এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। ক্লিয়ার? তো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে না, ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে সেন্ট্রিপেটাল ফোর্সে কনভার্ট করে নিয়েছে, যার কারণের জন্য ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চতুর্দিকে গোল গোল করে ঘুরতে আছে। ক্লিয়ার? তো রেজাল্টে 5টা মডেল আমরা দিয়েছি। তো 5টা মডেল তোমরা পট করে জলদি করে তোলো, দিলে আমি সেটআপটা গোটাটা মুছবো, নাহলে সেটআপটা রেখে আমি তার দেখবো যে আলফা পার্টিকেল কতটা কাছাকাছি পৌঁছতে পারে, নাহলে সেটআপটা মুছে দেবো, যেটা খুশি। তোলা আছে? তোলা আছে? আচ্ছা, তো সেটআপটা মুছে দিই, নাহলে কিন্তু খুব ক্লোজ হয়ে যাবে। তো আমি আবার পরম টানবো, সেটআপটা মুছে দিই। মুছি? আচ্ছা আচ্ছা, তো এর পরে যে হেডলাইনটা দেবে সেটা হচ্ছে কি, হেডলাইনটা দেবে সেটা হচ্ছে, বলছি আমি আগে মুছে নিই তারপরে বলছি। তোমরা যদি তোলা না হয়ে থাকে তাহলে পিছিয়ে গিয়ে তোমরা তুলে নাও, পিছিয়ে গিয়ে তুলে নাও। হেডলাইন দাও, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, closest approach, যাকে আমরা আর নট দ্বারা ডিফাইন করব। এবং এখান থেকে আমরা কি নির্ণয় করব না, এখান থেকে আমরা নিউক্লিয়াসের সাইজ কি পরিমাণ হতে পারে তার একটা আন্দাজ নেব। আর কি নেব? অ্যাপ্রক্স রেজাল্ট অফ সাইজ অফ নিউক্লিয়াস। ক্লিয়ার? তো এই টপিকসটা থেকে এই দুটোর কনসেপ্ট আমরা কিন্তু নিতে চলেছি। তো আমাদের ঘটনা কি ছিল না, এই ছিল আমাদের একটা লেডের একটা বক্স, যেখানটায় যার মধ্যে ছিল বিসমাথ একটা ছিল। তো এই বিসমাথ থেকে আলফা পার্টিকেল কি হয়েছিল, স্ক্যাটার করতেছিল, নির্গত হচ্ছিল। তো সামনে আমার কি ছিল না, সামনে ছিল সোলার পাথ, যার নিউক্লিয়াসটা এইখানটা অবস্থান করছে, এটা সোলার পাথের নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের উপরে আমি কেবলমাত্র সেই আলফা পার্টিকেলটা নিলাম যে আলফা পার্টিকেলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিটার্ন ব্যাক করেছিল, বাকিগুলো আমি নিচ্ছি না। তো এই আলফা পার্টিকেলটা কি হয়েছিল না, এই আলফা পার্টিকেলটা কি হয়েছিল, সোজা গেছিল এবং নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু আছড়ে পড়তে পারেনি। কেন পারেনি? ভালো করে বোঝার চেষ্টা করো। যে আলফা পার্টিকেল কি ছিল না, আলফা পার্টিকেল ছিল পজিটিভ চার্জের, আলফা পার্টিকেল ছিল হিলিয়াম আয়নের স্রোত। এই আলফা পার্টিকেল যখন এখান থেকে টেম্পটেড হয়ে নির্গত হয়েছিল, জেনারেলি লিখে রাখো, জেনারেলি আলফা পার্টিকেল যদি নির্গত হয়, তখন তো তার একটা কাইনেটিক এনার্জি থাকে, যে কাইনেটিক এনার্জির জন্য ওই আলফা পার্টিকেল কি হয়েছিল, সামনের দিকে অগ্রসর হয়েছিল। তো জেনারেলি আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত হয়ে থাকে না, কাইনেটিক এনার্জি হয়ে থাকে না 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হয়ে থাকে।
ক্লিয়ার? তো এখান থেকে ওই আলফা পার্টিকেল যখন নির্গত হয়েছিল তার একটা কাইনেটিক এনার্জি অবশ্যই রয়েছে। আমি সবচেয়ে বড় ম্যাক্সিমামটা ধরে নিলাম 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো এর থেকে আমরা বেশি আর্টিফিশিয়ালি বাড়াতে পারি আলফা পার্টিকেলের স্ক্যাটারিং, যেমন করে এখানটায় যদি কোনো পজিটিভ একটা পোটেনশিয়াল যদি দিয়ে দাও তাহলে, বা এখানটা যদি নেগেটিভ পোটেনশিয়াল যদি দিয়ে দাও, এখানটা যদি পজিটিভ পোটেনশিয়াল দিয়ে দাও, তাহলে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি আরো দ্রুত হবে। ক্লিয়ার হচ্ছে? কিন্তু আমি জেনারেলি যদি ভাবি তো ম্যাক্সিমাম হলে 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট হবে। তো এই আলফা পার্টিকেল যখন আমি ধরলাম 7.7 মেগা ইলেকট্রন ভোল্টে আলফা পার্টিকেল নির্গত হচ্ছে, তো এই আলফা পার্টিকেল যখন সামনের দিকে এগোতে থাকবে, আলফা পার্টিকেল অলরেডি পজিটিভ চার্জ পার্টিকেল, নিউক্লিয়াসও অলরেডি পজিটিভ চার্জ পার্টিকেল। তো দুটো পজিটিভ চার্জ পার্টিকেল পরস্পরকে কি করবে? রিপল করবে। পরস্পরকে কি করবে? রিপল করবে। তো আলফা পার্টিকেল তার নিজস্ব কাইনেটিক এনার্জির জন্য সামনের দিকে তো এগোতে থাকবে। তো এগাবে কার জোরে? তার নিজস্ব কাইনেটিক এনার্জির জন্য। তো কাইনেটিক এনার্জি এই পজিটিভ চার্জ পার্টিকেলের বিরুদ্ধে কি করবে? কার্য করতে থাকবে। কারণ দুটো পজিটিভ চার্জ পার্টিকেলের মধ্যে কিসের কি ফোর্সের কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের। এখানটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রিপালশন কাজ করবে। তো এই কাইনেটিক এনার্জির জোরে আলফা পার্টিকেল তো এগাতে থাকবে। তো এগাতে 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 রিপালশন হচ্ছে, এগাচ্ছে, রিপালশন হচ্ছে, এগাচ্ছে। তো এক সময় আমরা কি দেখবো? ওই আলফা পার্টিকেল নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়ার কিছুটা দূরে গিয়ে তার কাইনেটিক এনার্জি শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তখন ওই আলফা পার্টিকেল ওই পোর্শন থেকে পুনরায় রিটার্ন ব্যাক করবে। তো আমাকে বার করতে হবে যে এই নিউক্লিয়াস থেকে ওই আলফা পার্টিকেলটা কতটা ডিসটেন্স দূরে, নিউক্লিয়াস থেকে আলফা পার্টিকেলটা কতটা ডিসটেন্স দূর থেকে ও রিটার্ন করছে। তো ওই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা কি বলবো? ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। যে আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের সবথেকে কতটা কাছে এসে পৌঁছতে পেরেছে, সেটাই হবে কি? ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো আমরা দেখলাম কি না নিউক্লিয়াসের সাইজ কত হয়ে থাকে না, নিউক্লিয়াসের সাইজ আমরা দেখলাম কি আন্দাজা নিয়েছিলাম যে কত হয়েছিল না 10⁻⁻15 মিটার। তো 10⁻⁻15 মিটার যদি নিউক্লিয়াসের সাইজ হয়ে থাকে, তো এই নিউক্লিয়াসের রেসপেক্টে বিসমাথের অবস্থান কোথায় না? নিউক্লিয়াসটা খুবই ছোট, তার রেসপেক্টে যদি আলফা পার্টিকেলের সোর্স যদি এই জায়গাটায় অবস্থান করে, তো নিউক্লিয়াসের সাইজের রেসপেক্টে আলফা পার্টিকেলের সোর্স বহু দূরে অবস্থান করছে। তাহলে নিউক্লিয়াসের রেসপেক্টে আলফা পার্টিকেলের সোর্স তো ইনফিনাইটে অবস্থান করছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে কি না সোর্স, আলফা পার্টিকেলের সোর্স তো মনে হচ্ছে কি না ইনফিনাইটে অবস্থান করছে নিউক্লিয়াসের রেসপেক্টে। তাহলে সারা রাস্তা বরাবর যদি আলফা পার্টিকেল যদি যায় এবং এখানটায় যদি কোনো এয়ার ফ্রিকশন যদি না থাকে, কোনো নন কনজারভেটিভ ফোর্স যদি না থাকে, তাহলে আমরা এই জায়গাটা কি ইউজ করতে পারি না কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করতে পারি। কেন না মেকানিক্যাল এনার্জি ইউজ করব? কেন না এখানকার মধ্যে এই জায়গাটায় কাইনেটিক এনার্জি কি ছিল না ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল। তো ধীরে ধীরে সারা রাস্তা বরাবর কাইনেটিক এনার্জি কি হচ্ছে? খতম হতে আছে। তেমন কাইনেটিক এনার্জি খতম হতে 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 কাইনেটিক এনার্জি কিসে পরিণত হচ্ছে? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 হচ্ছে। তো এই কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হয়ে গেছিল? পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়েছে। কাইনেটিক এনার্জি আর কিসে কনভার্ট হবে? পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। আর কোনো রাস্তাই নেই, কারণ সারা রাস্তা বরাবর কোনো ফ্রিকশনও নেই, কোনো নন কনজারভেটিভ ফোর্সও নেই। তো আমরা এখানটা ইউজ করলাম কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যার ফর্মুলা কি হয়ে থাকে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। তো এটাকে আমরা মানলাম যে এটা হচ্ছে ইনিশিয়াল। তো ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল, যাই হোক একটা ছিল। তো এই জায়গাটা তার কাইনেটিক এনার্জি কত হয়েছে? 0 হয়েছে। r0 ডিসটেন্সে, নিউক্লিয়াস থেকে r0 ডিসটেন্সে কি কাইনেটিক এনার্জি 0 হচ্ছে। তো এই পোরশনটাকে আমি কি ধরে নিলাম না ফাইনাল স্টেজ ধরে নিলাম। ক্লিয়ার? তো ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি কত ছিল? আমি ধরলাম এই আলফা পার্টিকেলের চার্জ কত না আলফা পার্টিকেলের চার্জ আমি ধরে নিলাম q1 আর এই নিউক্লিয়াসের চার্জ আমি ধরে নিলাম q2। ক্লিয়ার? আচ্ছা, তো এই নিউক্লিয়াসের চার্জ আমি ধরে নিচ্ছি কত না q2। এবার দেখো তো ইনিশিয়ালি যদি আমরা লক্ষ্য করি, ইনিশিয়ালি তার পোটেনশিয়াল এনার্জি কত ছিল না k * q1 q2 ডিভাইডেড বাই ইনফিনিট। ক্লিয়ার? যেখানে k হচ্ছে কত না k = 1/4πε0, যার ভ্যালু হয়ে থাকে 9 × 10⁹। ক্লিয়ার? আচ্ছা, তো k * q1 q2 বাই ইনফিনিট প্লাস ইনিশিয়ালি একটা কাইনেটিক এনার্জি ছিল, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনালি তার পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে? কাইনেটিক এনার্জি তো 0 হয়েছে, পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে না k * q1 q2 ডিভাইডেড বাই r0। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো ইনিশিয়ালি k * q1 q2 বাই ইনফিনিট এর ভ্যালু কত হয়ে থাকে না 0।
আচ্ছা, তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি এর ভ্যালু আমি বসাতে পারি 1/4πε0 ইনটু q1 ইনটু q2 বাই r0 হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তো এবারে r0 ইকুয়াল, তাহলে q1 আর q2 এর ভ্যালু যদি আমরা চেক করতে চাই তাহলে দেখো এটা ছিল আলফা পার্টিকেল, তো আলফা পার্টিকেলের q1 ইকুয়াল টু কত হবে না 2e। আর এটাকে যদি আমরা গোল্ড ফয়েল ভাবতাম, এটা হচ্ছে আমাদের গোল্ড ফয়েল, ক্লিয়ার? গোল্ড ফয়েল যদি ভাবতাম না, এর অ্যাটমিক নাম্বার যদি জেড হতো, তাহলে এখানটায় কি পরিমাণ ধনাত্মক সংখ্যা থাকবে না জেডি, তা ধনাত্মক আয়নের মান কত হবে জেডি। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? তো q1, তো এখানে যদি আমরা বসাই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/4πε0 ইনটু q1, q1 হচ্ছে কত না 2e, আর q2 হচ্ছে কত না ze ডিভাইডেড বাই r0। ক্লিয়ার? আচ্ছা, তো r0 এর ভ্যালু আমরা যদি এখানটায় লিখতে চাই, r0 ইকুয়াল টু 2z স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 ইনটু কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জিটা হচ্ছে কত, কখন কাইনেটিক এনার্জি না ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিসটেন্সটা আমরা বার করতে পেরে গেছি। ক্লিয়ার? তো এখানে গোল্ড ফয়েলের ক্ষেত্রে যদি আমরা চেক করি যে একটা গোল্ড ফয়েলের ক্ষেত্রে ক্লোজেস্ট অ্যাপ্রোচের ডিসটেন্সটা কত হবে, না তার ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব না, গোল্ড ফয়েলের ক্ষেত্রে z ইকুয়াল টু কত হয়ে থাকে 79। আমি ধরলাম যে ওই আলফা পার্টিকেলটা ইনিশিয়াল আলফা পার্টিকেলের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমি ধরলাম 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট। সাপোজ আমি এটা ধরলাম, ক্লিয়ার, যে আমি ম্যাক্সিমাম আলফা পাই। তো r0 ইকুয়াল টু কত হবে না 2 ইনটু z হচ্ছে কত 79, z হচ্ছে কত 79 ইনটু স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার মানে কত হয়ে থাকে, আচ্ছা স্কয়ারটা বর্তমানের জন্য থাক, স্কয়ার ডিভাইডেড বাই 1/4πε0 ইনটু কাইনেটিক এনার্জি কত 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 2 ইনটু 79 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু স্কয়ার আছে যেহেতু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ডিভাইডেড বাই, আচ্ছা 1/4πε0 টার ভ্যালু কত হয়ে থাকে না 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ক্লিয়ার? ডিভাইডেড বাই 7.7, তো 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট, তো মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, আর ইলেকট্রন ভোল্ট, তো ইলেকট্রন মানে হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু ভোল্ট। ক্লিয়ার? তো একটাকে আমি ক্যান্সেল করলাম, তো এটার ডেটা যেটা আমরা পেয়ে থাকি, এটার ডেটা কত হয়ে থাকে না 2.95 ইনটু 10 টু দি পাওয়ার 2.95 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 14 মিটার, দ্যাট মিন্স 29.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, দ্যাট মিন্স 30 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার মানে কি হয়ে থাকে ফার্মি, 1 ফার্মি। ক্লিয়ার? তো কি দেখতে পেলাম যে যে ওই আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের তুলনায়, ধরো এইটা ছিল আমাদের নিউক্লিয়াস, তো এটা ছিল আমাদের নিউক্লিয়াসের সেন্টার, তো নিউক্লিয়াসের সেন্টারের তুলনায় আলফা পার্টিকেল, এটা ধরো আমাদের নিউক্লিয়াস, আমরা কি বুঝতে পারছি যে কতটা কাছাকাছি এসে পৌঁছাবে, যে আলফা পার্টিকেলটা এই পোরশন থেকে কি করবে না রিটার্ন করবে, বুঝা গেছে? তো সেন্টার থেকে কতটা ডিসটেন্স দূরে রিটার্ন করবে না এই ডিসটেন্সটা হবে r0, এই ডিসটেন্সটার ভ্যালু কত না 30 ফার্মি। তো অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে নিউক্লিয়াসের সাইজ একটা আন্দাজ করতে পারলাম, তো সেটাই আমি লিখেছিলাম যে অ্যাপ্রক্স রেজাল্ট অফ সাইজ অফ নিউক্লিয়াস। তো আমরা নিউক্লিয়াসের সাইজের একটা আন্দাজ নিতে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের সাইজ কিন্তু এর থেকে আরো ছোট হয়ে থাকে।
এর থেকে আরো ছোট হয়ে থাকে। কেন না, কাইনেটিক এনার্জি পুরোপুরি তো নিউক্লিয়াসের কাছে পৌঁছতে তো পারেনি, তার অনেক আগে শেষ হয়ে গেছে। তো আমরা গোল্ড ফয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা তার অ্যাপ্রক্স রেজাল্টটা দেখেছি যে নিউক্লিয়াসের সাইজটা কি পরিমাণ হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যদি গোল্ড ফয়েলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তার নিউক্লিয়াসের সাইজ কত হয়ে থাকে না, তার থেকেও ছোট হয়ে থাকে। যে অ্যাকচুয়াল সাইজ অফ নিউক্লিয়াস অফ গোল্ড ইজ 6 ফার্মি। কি কত না 6 ফার্মি। তার মানে সেন্টার থেকে, এটা হচ্ছে আমাদের কি সেন্টার, তো সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত 6 ফার্মি। তার মানে তার কতটা সামনে থেকে আলফা পার্টিকেল, তার থেকে আরো কতটা সামনে থেকে আলফা পার্টিকেল রিটার্ন ব্যাক করেছে। তো আরো এতটা ডিসটেন্সের ভেতরে প্রবেশ করতে পারতো, কিন্তু তার এইখানটায় কাইনেটিক এনার্জি কি হয়েছে, শেষ হয়ে গেছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বিরুদ্ধে তাকে রিপেল করতে গিয়ে সমস্ত কাইনেটিক এনার্জি খতম করে ফেলেছে। তো এখান থেকে আমরা তার একটা অ্যাপ্রক্স রেজাল্ট, আমরা নিউক্লিয়াসের একটা সাইজ আমরা আন্দাজ করতে পারি। তো 10⁻30 ফার্মি মানে অনেকটাই কম, মানন ভুল হয়ে গেছে, অনেকটাই কম, বুঝা গেছে না, বোঝায়নি। তো অ্যাকচুয়াল নিউক্লিয়াসের সাইজের তুলনায় অ্যাপ্রক্স রেজাল্ট এখনো ডিফার করছে, কিন্তু আন্দাজ আমরা একটা নিতে পারি যে এই ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিসটেন্স থেকে, ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ থেকে আমরা এর একটা আন্দাজ নিতে পারি। ক্লিয়ার হয়েছে? তুলে নাও। তো এরপরে যেটা আমরা পড়বো ইমপ্যাক্ট প্যারামিটার। আমরা পড়বো কি পড়বো, ইমপ্যাক্ট প্যারামিটার। মুছি, আচ্ছা, ইমপ্যাক্ট প্যারামিটার যদি তোলা না হয়ে থাকে পিছিয়ে গিয়ে পজ করে তুলবে। ইমপ্যাক্ট প্যারামিটার, হেডলাইন লাগাও, ইমপ্যাক্ট প্যারামিটার। ইমপ্যাক্ট প্যারামিটার কি হয়ে থাকে, ইমপ্যাক্ট প্যারামিটার কি হয়ে থাকে? তো ইমপ্যাক্ট প্যারামিটার কি হয়ে থাকে না, ইমপ্যাক্ট প্যারামিটার হচ্ছে কি, দেখো ডেফিনেশনটা কি লিখেছি না, ইট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর অফ আলফা পার্টিকেল উইথ দ্য সেন্টার অফ নিউক্লিয়াস। যদি আমরা এই ড্রয়িং দিই তাহলে আরো কনসেপ্ট কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ চার্জ পার্টিকেল। তো আমি বললাম একটা আলফা পার্টিকেল এইভাবে যাচ্ছে, এইখান থেকে কি হয়েছে, ডিফ্লেক্ট করে গেছে। ক্লিয়ার হয়েছে? এইখান থেকে কি হয়েছে, ডিফ্লেক্ট করে গেছে। তো আলফা পার্টিকেল দেখো, এই হচ্ছে আমাদের কি ছিল, আলফা পার্টিকেল। তো এই আলফা পার্টিকেলের ক্ষেত্রে লক্ষ্য করো যে নিউক্লিয়াস থেকে, এটা কি ছিল, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি এখানে আঁকি, তো আলফা পার্টিকেল এইখান থেকে কি করেছে, স্ক্যাটার করে গেছে। তো এটাই ছিল কি সেই ক্লোজেস্ট ডিসটেন্স, যেটাই ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিসটেন্স ছিল, যেটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে r0। বাট ইমপ্যাক্ট প্যারামিটারটা কোনটা, ইমপ্যাক্ট প্যারামিটার হচ্ছে সেই ভেলোসিটি ভেক্টর অফ আলফা পার্টিকেল উইথ দ্য সেন্টার অফ নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সেন্টার থেকে যদি আমরা একটা লাইন টানি, নিউক্লিয়াসের সেন্টার থেকে একটা যদি আমরা লাইন টানি, তাহলে কি দেখবো, সেন্টার থেকে একটা লাইন টেনেছি। তো সেন্টার থেকে যদি আমরা লাইন টানি, আলফা পার্টিকেল যেখান থেকে নির্গত হয়েছে, এটা ছিল তার ইনিশিয়াল। আলফা পার্টিকেল যেখান থেকে নির্গত হয়েছে, কোত্থেকে নির্গত হয়েছে, এইখান থেকে নির্গত হয়েছে না, বিসমার্ক থেকে। এটা আমাদের ছিল বিসমার্ক। তো বিসমার্ক থেকে আলফা পার্টিকেল নির্গত হয়েছে। তো ইনিশিয়াল পজিশন থেকে ওই নির্গত আলফা পার্টিকেল, যে আলফা পার্টিকেল নিউক্লিয়াসের জয়নিং লাইনটা, নিউক্লিয়াসের সেন্টারের যে জয়নিং লাইনটা থেকে ওই আলফা পার্টিকেল কতটা ডিসটেন্সে অবস্থান করছে, তার
আলফা পার্টিকেলের এটা হচ্ছে কি ভেলোসিটি ভেক্টর, একটা নির্দিষ্ট দিকে তার একটা ভেলোসিটি রয়েছে। তো ওই আলফা পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর ইনিশিয়াল লাইন থেকে সেন্টারের জয়েনিং লাইন থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে সেটাই হচ্ছে কি ইমপ্যাক্ট প্যারামিটার, যাতে আমরা স্মল বি সাইন দ্বারা ডিনোট করব। তো এই বি এর ফর্মুলা কি হয়ে থাকে, বি নির্ণয়ের ফর্মুলা হয়ে থাকে কি না বি ইকুয়াল টু কে ইন্টু জেড স্কয়ার, কে ইন্টু জেড স্কয়ার ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ ইনিশিয়াল ইন্টু root over of 1 plus cos theta divided by 1 minus cos theta। ক্লিয়ার? দেখো এই ইকুয়েশন থেকে আমরা ডিরাইভ করছি, দেখো যদি এই আলফা পার্টিকেল যদি এই জয়েনিং লাইন বরাবর হয়, তার মানে b টেন্ডস টু 0, বিটা যদি b এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তো এই জয়েনিং লাইন বরাবর যদি হয় তাহলে থিটা কত হওয়া উচিত, যে পথ বরাবর গেছে সেই পথে রিটার্ন করবে, তার মানে থিটা কত হবে 180, তার মানে থিটা কত হওয়া উচিত নিয়ারলি পাই হওয়া উচিত। তো দেখো যদি থিটা ইকুয়াল টু যদি পাই বসাই, তাহলে থিটা ইকুয়াল টু যদি পাই বসাই, তো পাই যদি বসাই এখানটায় থিটা পাই বসাচ্ছে -1, তো এটা হয়ে গেছে কত -1 -1 মানে হচ্ছে 0, টোটাল টার্মটা 0 হয়ে গেছে, টোটাল টার্মটা কত হয়েছে 0 হয়ে গেছে। তো টোটাল টার্মটা যদি 0 হয় তো 0 এর সাথে সামথিং গুণ করলে b টেন্ডস টু 0। তো b এর আর যদি আমরা অন্য যে কোনো ভ্যালু যদি নিয়ে থাকি, b যদি এই b ভ্যালু যদি গ্রেটার দ্যান অফ r নট হয়ে থাকে, তো থিটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে 0 ডিগ্রি হবে। কিন্তু এই অ্যাপ্রক্স ডিসটেন্সটা, ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিসটেন্সটা কিন্তু আমাদের তো জানা নেই ঠিক, তাহলে এই ভ্যালুটা কিন্তু এখান থেকে আমরা নির্ণয় করতে পারছি না, কিন্তু এটাই কিন্তু হওয়ার আছে। থিটা ইকুয়াল টু 0 বসলে এটা কার সাথে সমান হয়ে যাবে, r নট এর সাথে, b r নট এর সাথে ইকুয়াল হয়ে যাবে। যেখানটায় কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যার ভ্যালু কত হয়ে থাকে, এখানটায় কে এর ভ্যালু কত না, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হয়ে থাকে 1.77 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, কে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, মানে ইনিশিয়ালি ওই আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত ছিল, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল, জেড হচ্ছে কি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ ফয়েল। ক্লিয়ার? আর ই তো হচ্ছে ইলেকট্রন, তো আর বি হচ্ছে ইমপ্যাক্ট ডিসটেন্স। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ইমপ্যাক্ট ডিসটেন্সের সিদ্ধান্ত আমরা নিতে পারলাম যে সেন্টারের জয়েনিং লাইন থেকে আলফা পার্টিকেলের ডিসটেন্স কতটা হবে। ক্লিয়ার আছে? কিন্তু বি আর আর নট কে দুটোকে একই ভাবলে চলবে না। বি হচ্ছে কি না ইনিশিয়ালি কতটা ডিসটেন্সে আলফা পার্টিকেল ওই নিউক্লিয়াসের দিকে যেতে আছে, কতটা ডিসটেন্সে অবস্থান করে যেতে আছে। আর আর নট হচ্ছে কি না কতটা কাছাকাছি সে আসতে পেরেছে, তারপরে স্ক্যাটার ফ্যাটার যাই হবে হোক কতটা পারপেন্ডিকুলার, আর নট ও পারপেন্ডিকুলার ডিসটেন্স, বি হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো আর নট হচ্ছে নিউক্লিয়াসের কাছে, স্ক্যাটারিং এর কাছে, আর বি হচ্ছে কি না যখন নির্গত হচ্ছে আলফা পার্টিকেল সেই মুহূর্তে তার জয়েনিং লাইন থেকে কতটা উপরে বা নিচে বা বরাবর আছে, সেটাই হচ্ছে কি বি। ক্লিয়ার আছে? সেটাই হচ্ছে ইমপ্যাক্ট প্যারামিটার। তোলা আছে, তুলে নাও, ডেটাগুলো তুলে নাও। তো এই ডেটাগুলো আসতে আছে কোথায় না নিট লেভেলে এই ডেটাগুলো আসবে। এরপরে আমরা যেটা দেখব, আজকে আমাদের টপিকস কি ছিল, আলফা পার্টিকেল স্ক্যাটারিং আর রাদারফোর্ডের মডেল অফ অ্যাটম। তো আমরা রাদারফোর্ডের অবজারভেশন দেখেছি, রেজাল্ট দেখেছি, এবং উনার রেজাল্টের মধ্যে একটা টার্ম লিখেছিল, সেটা তোমরা খেয়াল করো যে ইলেকট্রন রোটেট করছে এনি অরবিটে। তো এই ছোট্ট একটা টার্ম যে ইলেকট্রন রোটেট করছে এনি অরবিটে, এই ছোট্ট টার্মের উপরে বেস করে আলফা পার্টিকেল রাদারফোর্ডের মডেল দুটো ড্রব্যাক সৃষ্টি হয়েছিল। তো নেক্সট হেডলাইন লাগাও, রাদারফোর্ডের ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল, অ্যাটমিক মডেল, drawback of Rutherford atomic model।
লাগাও, হেডলাইন দিছো, ড্রব্যাক অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। ক্লিয়ার? তো এটাকে তোমরা কখনো ফেলিওর রূপে ধরবে না, তোমরা ধরবে কি ড্রব্যাক রূপেই ধরবে। তো উনার দুটো ড্রব্যাকের সৃষ্টি হয়েছিল। এক নম্বর, প্রথম তিনি কি করেছিলেন না, প্রথম বলেছিলেন কি না, উনার ভুল সিদ্ধান্ত কি ছিল না, রাদারফোর্ড উনার অ্যাটমিক মডেল থেকে তিনি এক্সপ্লেন করতে পেরেছিলেন নাকি না অ্যাটমিকের স্টেবিলিটি। রাদারফোর্ড রাদারফোর্ডের মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব বা স্টেবিলিটি, রাদারফোর্ডের মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব জানা যায়নি। মানে রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব কতটা সে সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু দিতে পারেনি। কেন দিতে পারেনি না, তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন কি না, নিউক্লিয়াসের চতুর্দিকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন গুলো কি হতে আছে না গোল গোল করে ঘুরতে আছে। তো নিউক্লিয়াসের চতুর্দিকে যদি ইলেকট্রন গোল গোল করে ঘুরতে থাকে এবং নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তো এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়া করবে। ইলেকট্রন হচ্ছে কি চার্জ পার্টিকেল, নিউক্লিয়াস ও চার্জ পার্টিকেল, তো এবং এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও ক্রিয়া করছে। তো ইলেকট্রন যদি গোল গোল করে ঘুরতে থাকে তাহলে ওই ইলেকট্রন কি হবে নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে। কি করে বললাম না, তখন ম্যাক্সওয়েল তিনি কি বলে গেছেন না, ম্যাক্সওয়েল একটা মানে ম্যাক্সওয়েলের একটা স্টেটমেন্ট ছিল কি না, এক্সলারেটেড চার্জ পার্টিকেল আর ইমিট রেডিয়েশন। accelerated charge particle are emit radiation means হচ্ছে এনার্জি রেডিয়েট করবে। তো দুটো চার্জ পার্টিকেল রাদারফোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাও পাচ্ছি যে নিউক্লিয়াস ও চার্জ পার্টিকেল, ইলেকট্রন ও চার্জ পার্টিকেল। তো এক্সলারেটেড চার্জ পার্টিকেল এখানটায় ইলেকট্রন আবার কি হচ্ছে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখন কিসে কনভার্ট হয়ে গেছে সেন্ট্রিপিটাল ফোর্সে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য এই ইলেকট্রন কি হতে আছে নিউক্লিয়াসের চতুর্দিকে গোল গোল করে ঘুরতে আছে। তো এক্সেলারেটেড চার্জ পার্টিকেলও সৃষ্টি করে ফেলেছে। তো এই এক্সেলারেটেড চার্জ পার্টিকেল কি করবে না রেডিয়েশন করবে, এনার্জি রেডিয়েট করবে। তো এই ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রনের তো ইনিশিয়ালি একটা কাইনেটিক এনার্জি ছিল, তো গোল গোল করে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তো এনার্জি যদি রেডিয়েশন করে তো ধীরে ধীরে এনার্জি রেডিয়েট করতে এই ইলেকট্রন কি হবে না নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে। আরে নিউক্লিয়াসের উপর এই ইলেকট্রন যদি ঘুরতে থাকে তো ঘুরতে কি হবে এই ইলেকট্রন নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। কেন না ধীরে ধীরে তার এনার্জি কি হবে লস হতে থাকবে। এনার্জি লস হতে কি হবে একসময় আছড়ে পড়বে। যেমন করে তুমি যদি একটা ঘরের চারপাশে তোমাকে খাইয়ে দাইয়ে কি করা হলো, ঘরের চারপাশে বর্মন করে ঘুরতে বলা হলো, তুমি 1 ঘন্টা ঘুরলে, 2 ঘন্টা ঘুরলে, 3 ঘন্টা ঘুরলে, তাহলে ঘুরতে তুমি তো ঘুরছো, ঘোরার সাথে সাথে তোমার এনার্জিও কি হবে লস হবে। তো ইলেকট্রনও তেমন করে ঘুরছে, এনার্জিও তার লস হচ্ছে। তখন তুমি ঘুরতে কি হবে এক সময় আস্তে আস্তে তোমার স্পিডও স্লো হতে থাকবে এবং এক সময় কি হবে ওই ঘরের চার সাইডে যে কোনো একটা জায়গায় বসে পড়বে। তখন তোমার এনার্জি পুরোপুরি শেষ, আর তুমি দৌড়াতে পারছো না। তো ইলেকট্রন ঘুরতে তার এনার্জি এক সময় কি হবে শেষ হয়ে যাবে এবং ইলেকট্রন কি হবে এক সময় আছড়েও পড়বে। তো এখানটায় টাইম পিরিয়ড কি দেখা গেছে না, এখানটায় টাইম পিরিয়ড দেখা গেছে না এই ইলেকট্রন ঘুরতে এই যে এনার্জি লস হতে কত সময় নেয় না, এনার্জি লস হতে সময় নেয় তার ডেটা যদি আমি দেখি না, এনার্জি লস হতে সময় নিচ্ছে কত না 10⁻⁻8 সেকেন্ড। তাহলে কত ক্ষুদ্র সেকেন্ড, 1 সেকেন্ডও নয়, যে 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে ইলেকট্রনটা তার এনার্জি সমস্ত এনার্জিকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তার মানে ওই
ওই অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, তার নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রন যে রোটেট করতে আছে, তো ওই ইলেকট্রন বেশিক্ষণ আর স্টে করছে না। তাহলে অ্যাটম কতক্ষণ আর থাকবে? অ্যাটম তাহলে কতক্ষণ থাকবে? তো ওনার সিদ্ধান্ত অনুযায়ী রাদারফোর্ড পরমাণু স্থায়িত্ব সম্পর্কে কোনো কনসেপ্টই দিতে পারেননি। ওনার মডেল থেকে পরমাণু স্থায়িত্ব সম্পর্কে কোনো কনসেপ্ট দিতে পারেনি। কিন্তু তখনকার সময় ম্যাক্সওয়েলের এই স্টেটমেন্ট কিন্তু খুব ভালো স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট তখন কিন্তু জেনারেট করে গেছে না, হ্যাঁ এক্সট্রাক্টেড চার্জ পার্টিকেলের ক্ষেত্রে রেডিয়েশন ইমিট করতে থাকে। তো এটা যদি এক্সট্রাক্টেড চার্জ পার্টিকেল, ইলেকট্রন হচ্ছে এক্সট্রাক্টেড চার্জ পার্টিকেল, তো রেডিয়েশন ইমিট করবে। তো ইমিট করলে তো একসময় ইলেকট্রন তো আছড়ে পড়বে, তাহলে অ্যাটমের স্থায়িত্ব কি করে হবে? তো এটাই ছিল কি রাদারফোর্ডের ফার্স্ট ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক কি ছিল? সেকেন্ড ড্রব্যাক কি ছিল? তো এটা বুঝি। সেকেন্ড ড্রব্যাক কি ছিল দেখো না, সেকেন্ড ড্রব্যাক তিনি কি বলেছিলেন? সেকেন্ড ড্রব্যাক তিনি বলেছিলেন, তো সেকেন্ড ড্রব্যাক তিনি বলেছিলেন হি ক্যান নট এক্সপ্লেন ডিসক্রিট স্পেকট্রাম অফ অ্যাটম। তো তিনি অ্যাটম থেকে যে বর্ণালী নির্গত হচ্ছে, বর্ণালী মানে আমরা ভালোভাবে বুঝি ভিবজিওর, ভিবজিওর। তো ভিবজিওর কিভাবে আমরা একে ডিফাইন করে থাকি, যে ভিবজিওর থেকে রেড পর্যন্ত, ভায়োলেট থেকে রেড পর্যন্ত ল্যাম্বডা কি হতে থাকে? ইনক্রিজ করতে থাকে, ওয়েভলেন্থ ক্রমশ কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। তো প্রত্যেকটা বর্ণকে আমরা ল্যাম্বডা দ্বারা তাকে সিগনিফাইড করে থাকি। তো এখান থেকে রাদারফোর্ড কি করেছিলেন না, অ্যাটমের ক্ষেত্রেও যে স্পেকট্রাম সৃষ্টি হয়, এই ভিবজিওরকে আমরা কি বলে থাকি? একটা স্পেকট্রাম। তো বর্ণালী, তো অ্যাটমের ক্ষেত্রেও যে বর্ণালী সৃষ্টি হয়, ওই বর্ণালী কিন্তু তিনি এক্সপ্লেন করতে পেরেছিলেন না। উনার সিদ্ধান্ত অনুযায়ী উনি যেটা বলেছিলেন যে ইলেকট্রন যদি বারবার রোটেট করতে থাকে, ইলেকট্রন যদি এনি অরবিটে, বারবার নিয়ে নয় কথা নয়, ইলেকট্রন যদি যে কোনো অরবিটে যদি রোটেট করতে থাকে, সাপোজ ধরো আমি এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চতুর্দিকে আমি ধরলাম এই হচ্ছে একটা ইলেকট্রন এখানটায় রোটেট করতে আছে। তো এই ইলেকট্রন যে কোনো অরবিটে রোটেট করতে থাকে। রাদারফোর্ড বললেন তো যে কোনো অরবিটে যদি রোটেট করতে থাকে, তো নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন যে কোনো অরবিট আমি কল্পনা করতে পারি। তাহলে এই ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করছে, এখান থেকে এখানে জাম্প করছে, এটা ধর হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো ইলেকট্রনটা সব জায়গায় কি হতে আছে? এখান থেকে এখানে জাম্প করছে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ক্লিয়ার? তো আবার এখান থেকে এখানে, তো যে কোনো অরবিটে ইলেকট্রন কি করছে? জাম্প করতে আছে। তো এই ইলেকট্রন যখন এই ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রনের ইনিশিয়াল অরবিট এখান থেকে, তো তার পরের অরবিট হচ্ছে এটা, তার আগের অরবিট হচ্ছে এটা। তো এই ইলেকট্রন যখন তার পরের অরবিটে যাবে, তো নিউক্লিয়াসটা সাপোজ এখানটায় আছে, সাপোজ ধরো নিউক্লিয়াসটা এখানটা আছে, তো ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে সবথেকে বেশি দূরের অরবিটে যখন যাবে, তখন কি করবে না এনার্জি কি করবে? ইমিট করবে, ক্লিয়ার? এই ইলেকট্রন যখন নিউক্লিয়াসের সবথেকে কাছের অরবিটে যখন আসবে, তখন এনার্জি কি করবে না এনার্জি অ্যাবজর্ব করবে, তাহলে ইলেকট্রন যখন অন্য কোনো অরবিটে যাচ্ছে, তখন এনার্জি হয় ইমিট করতে হচ্ছে, নালে অ্যাবজর্ব করতে হচ্ছে। কাছের দিকে এলে অ্যাবজর্ব করছে, দূরের দিকে গেলে ইমিট করছে। তো এই এনার্জি ফর্মুলা কি হয়ে থাকে না, E = hc/λ। তাহলে এনার্জি ইমিট করা মানে ওই এনার্জি ওয়েভলেন্থ রূপে নির্গত হবে। ওই এনার্জির কি থাকবে? ওয়েভলেন্থ থাকবে। তাহলে আবার ওই ইলেকট্রন যখন কাছের কোনো অরবিটে আসবে, তখন আবার অ্যাবজর্ব করবে, তখন ওই অ্যাবজর্ব এনার্জির ফর্মুলা কি হবে? hc/λ। তাহলে প্রতি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো অরবিটে সে যদি জাম্প করে, তাহলে প্রতি ক্ষেত্রে ওই এনার্জি ওয়েভলেন্থ রূপে কি হবে? নির্গত হতে আছে। এবার তিনি বললেন কি না ইলেকট্রন যে কোনো অরবিটে জাম্প করতে পারে। তো যে কোনো অরবিটে যদি জাম্প করতে পারে, তাহলে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ওয়েভলেন্থ আমরা পেতে আছি, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আমরা পাবো না। আর যে কোনো অরবিট হলে তখন তো এনার্জিও তো আলাদা হবে, তো এনার্জি আলাদা হলে ওয়েভলেন্থ তো আলাদা হবে। তো যে কোনো অরবিটে যাওয়ার ফলে তো ওয়েভলেন্থ বারবার কি হতে আছে? চেঞ্জ হতে আছে। তাহলে ওয়েভলেন্থ যদি চেঞ্জ হতে থাকে এবং ওই ইলেকট্রন যে কোনো একটা অরবিটে গিয়ে রেস্টেও থাকতে পারছে না, স্থির অবস্থায় থাকতে পারছে না, আবার পুনরায় ফিরে আসছে, তো সর্বদা আমরা কি দেখতে পাচ্ছি? একটা এনার্জির একটা কি হচ্ছে? ইমিট অ্যাবজর্ব, মানে সবসময় এনার্জির কি হচ্ছে? মানে ওয়েভলেন্থ রূপে নির্গত হতে আছে, এনার্জি নির্গত হতে আছে। তার মানে প্রতি ক্ষেত্রেই সর্বদা কন্টিনিউয়াসলি আমরা এনার্জির ইমিশন বা অ্যাবজর্পশন দেখতে পাবো। অতএব প্রতি ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? প্রতি ক্ষেত্রে
প্রতি ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এনার্জি কি হতে থাকবে, এনার্জি অ্যাবজর্ব, কন্টিনিউয়াসলি এনার্জি অ্যাবজর্ব অথবা ইমিট করতে থাকবে, এনার্জি ইমিট করবে। তাহলে প্রতিনিয়ত যদি এই এনার্জির শোষণ বা বর্জন হতে থাকে তাহলে আমরা একটা কি পাবো না, প্রতিনিয়ত আমি কি দেখতে পাবো, একটা ওয়েভলেন্থ পেতে থাকবো। তাহলে আমরা কি পেতে থাকবো, চেঞ্জ অফ ওয়েভলেন্থ পাবো। তো চেঞ্জ অফ ওয়েভলেন্থ যদি পেতে থাকি তাহলে আমরা কি পাবো, তাহলে ওই ওয়েভলেন্থের দ্বারা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পেতে থাকবো। চেঞ্জ অফ ওয়েভলেন্থ যদি পেতে থাকি একটা কি পাবো, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো, কারণ ওয়েভলেন্থের দ্বারাই স্পেকট্রামের পরিচয়, স্পেকট্রাম পাবো। কারণ স্পেকট্রাম আমরা কি হিসাবে দেখি, স্পেকট্রামকে আমরা ওয়েভলেন্থের দ্বারা কিন্তু মেজার করে থাকি। তো সবসময় যদি আমরা ওয়েভলেন্থ পেতে থাকি তো আমরা স্পেকট্রাম পাবো, বিভিন্ন রঙের একটা বর্ণালী পাবো, কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্পেকট্রাম কিন্তু আমরা অ্যাটমের মধ্যে পাই না। তাহলে আলফা পার্টিকেলের, তাহলে রাদারফোর্ডের সিদ্ধান্ত থেকে আমরা কি দেখলাম, যে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায় না। কি পাওয়া যায় না, যখন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যখন ইলেকট্রন জাম্প করে তখনই কেবলমাত্র স্পেকট্রামের সৃষ্টি হয়। তো এই ইলেকট্রন গুলো যখন জাম্প করে তো যে কোনো অরবিটে জাম্প করতে পারে না, একটা নির্দিষ্ট একটা অরবিটে জাম্প করে, যার কারণে ইলেকট্রন গুলো জাম্প করার ক্ষেত্রেও একটা ডিসক্রিট স্পেকট্রাম পাওয়া যায়, যে কন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা পাবো না। তো এই সিদ্ধান্ত দিয়েছিলেন বিজ্ঞানী বোর মডেল। আমরা নেক্সট লেকচারে বিজ্ঞানী বোর মডেলকে নিয়ে আসবো। তো সেখানটায় আমাদের এই ড্রব্যাকস, রাদারফোর্ডের এই ড্রব্যাকস সম্পূর্ণরূপে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো রাদারফোর্ডের দুটো ড্রব্যাক পেয়েছিলাম, যে এক, তিনি পরমাণুর স্থায়িত্ব বলতে পারেননি, স্টেবিলিটি অফ অ্যাটম তিনি মানে দিতে পারেননি, বলতে পারেননি। 2 নম্বর, যে ডিসক্রিট স্পেকট্রাম কেন পেয়ে থাকি তার ব্যাখ্যাও তিনি দিতে পারেননি। উনার ব্যাখ্যা অনুযায়ী কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত, কিন্তু আমরা পেয়ে থাকি কি ডিসক্রিট স্পেকট্রাম। তো উনিও বলতে পারেননি যে কন্টিনিউয়াস স্পেকট্রাম না হয়ে ডিসক্রিট স্পেকট্রাম কেন হয়ে থাকে, কারণ তিনি নিয়েছিলেন কি না ইলেকট্রন গুলো যে কোনো অরবিটে জাম্প করতে পারে, আর কিন্তু বাস্তবে হয়ে থাকে কি না ইলেকট্রন গুলো নির্দিষ্ট অরবিটে জাম্প করে। বোর সেখানটাই তিনি চেঞ্জ এনেছিলেন, যে ইলেকট্রন গুলো নির্দিষ্ট অরবিটে জাম্প করে এবং নির্দিষ্ট অরবিটে রোটেট করতে থাকে, তাদের একটা ফিক্সড অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, ফিক্সড অরবিট রয়েছে, তবেই তো গোটা ঘটনাটাই সঠিক বলে প্রমাণিত হয়। তো আজকে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এতটুকুই পর্যন্ত। তোমরা ভালোভাবে পড়া চালিয়ে যাও। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই কনসেপ্ট থেকে যে কোনো নিট লেভেলের কোশ্চেন তোমরা অনায়াসেই করতে পারবে। বেস্ট অফ লাক, গুড নাইট।